ইউক্রেন যুদ্ধ বাইডেনের সৃষ্টি, অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। পুতিনের উপর হতাশ তিনি। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ মোকাবেলায় নিষ্ক্রিয়তার অভিযোগ, ট্রাম্প প্রশাসনকে দোষারোপ। সিরিয়ায় আবার ইসরায়েলি হামলা, ব্যাপক হতাহত। দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় এ হামলা, দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করতে চায় রাশিয়া, দেশটির সঙ্গে বাণিজ্য করলে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার হুমকি দিলেন ন্যাটো মহাসচিব। ইউক্রেনের ডার্টি বোমা তৈরির সম্ভাবনা তুলে ধরলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। পাকিস্তানে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সৃষ্টি। বাইডেন ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী। মঙ্গলবার হোয়াইট হাউসের বাইরে এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চান, তবে তিনি সেই ইচ্ছা বাস্তবায়ন করতে পারেননি। ট্রাম্প দাবি করেন, গেলবার তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে সাহস পায়নি। পুতিনের সঙ্গে তার ভালো বোঝাপড়া ছিল। বাইডেনের দুর্বল নেতৃত্বের কারণে এই যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে হতাশা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি পুতিনকে সম্মান করেন, তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিলেন, কিন্তু কিছুই হয়নি। যদি উপযুক্ত অস্ত্র দেওয়া হয়, ইউক্রেন কি মস্কো বা সেন্ট পিটার্সবার্গে আঘাত করবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি চান না ইউক্রেন মস্কোতে আক্রমণ করুক। বিশ্বের শিল্প, প্রযুক্তি এবং অর্থনীতির শীর্ষ অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়া এনার্জি অ্যান্ড ইনোভেশন সামিটে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সেখানে ট্রাম্প আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের শীর্ষে থাকতে হবে। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকার চেয়ে এগিয়ে যেতে চাচ্ছে। এই সেমিনারে 90 থেকে 100 বিলিয়ন ডলার বিনিয়োগ ঘোষণা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার, এনার্জি অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে এসব অর্থ বিনিয়োগ করা হবে। সেমিনারে গুগল, ব্ল্যাকস্টোন, ফার্স্ট এনার্জি সহ বেশ কিছু বড় প্রতিষ্ঠান অংশ নেয়। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। জাতিসংঘ সংস্কারে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নের শুনানিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি। শুনানিতে ওয়ালস জানান, 2015 থেকে 2023 সাল পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে 154টি প্রস্তাব পাশ হয়েছে। অন্যান্য সব দেশের বিরুদ্ধে পাশ হয়েছে মাত্র 71টি প্রস্তাব। কয়েক মাস আগে সংবেদনশীল সামরিক আলোচনা সংক্রান্ত একটি সিগন্যাল গ্রুপ চ্যাটে এক সাংবাদিকদের যুক্ত করার কারণে বরখাস্ত হয়েছিলেন মাইক ওয়ালস। সিরিয়ার সুইদার প্রদেশ দেশটির সরকারি বাহিনীর ওপর টানা দ্বিতীয় দিনের মতো হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সরকার জানিয়েছে, সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতে তারা এই হামলা চালিয়েছে। একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি ড্রোনের শব্দ ও 4টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। রাস্তায় মরদেহ দেখেছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সিরীয় সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ওয়াশিংটন ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। গেল সপ্তাহে সুইদায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক প্রাণহানি হয়। সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্রুজরা। সিরিয়ার দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে ট্রানজিশনাল সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষের প্রেক্ষাপটে নেতানিয়াহু এ বার্তা দেন। মঙ্গলবার ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের দক্ষিণ পশ্চিম সীমান্তকে নিরস্ত্র রাখার দায়িত্ব তাদের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সুয়েদায় সিরিয়ার সরকারি বাহিনীর সামরিক যান লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দামেস্ক সুয়েদা সড়ক বেদুইন উপজাতিদের একটি গোষ্ঠী ও বহিরাগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হলে সেখানে কারফিউ জারি করে সিরিয়া সরকার। এদিকে গত কয়েকদিনের সংঘর্ষে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সুবাইদা প্রদেশের সহিংসতা বেড়েছে। সব শেষ তথ্যে জানা গেছে, সেখানে 203 জন মারা গেছেন। সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু হওয়ার পর হতাহতের এই হালনাগাদ সংখ্যা জানা গেছে। মঙ্গলবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এসব তথ্য জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে জানা গেছে,
নিহতদের মধ্যে 92 জন রুশ সংখ্যালঘু, তাদের মধ্যে 21 জন বেসামরিক নাগরিক, 93 জন নিরাপত্তা কর্মী এবং 18 জন বেদুইন। আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইহুদি বিদ্বেষ ভয়াবহ রূপ নিয়েছে এমন অভিযোগ করেছেন মার্কিন আইন প্রণেতারা। তারা যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রধানদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তবে শিক্ষক ও শিক্ষা প্রশাসকেরা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলেছে। মঙ্গলবার হাউস কমিটি এডুকেশন অ্যান্ড ওয়ার্কফোর্স বিভাগের শুনানিতে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের প্রধানের সাক্ষ্য নেওয়া হয়। এ সময় ডেমোক্র্যাট প্রতিনিধি সুজান বোনামিসি অভিযোগ করেন, ট্রাম্প ইহুদি বিদ্বেষী কথা বলেছেন। তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার ইহুদি বিদ্বেষীদের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই শুনানি ইহুদি বিদ্বেষ ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে। রাশিয়ার পণ্য দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করাতে চায় মস্কো। এজন্য মিয়ানমার হয়ে ভারতের ভেতর দিয়ে একটি বাণিজ্য করিডোর গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। গেল সোমবার নেপিদোতে মিয়ানমারের যোগাযোগ ও পরিবহন মন্ত্রী জেনারেল মিয়াতুন ও রাশিয়ার ক্রস কংগ্রেস ইনভেস্টমেন্ট ফান্ডের পরিচালক আলেকজান্ডার সের্গেইভিচ সাতিরোভের নেতৃত্বে রুশ প্রতিনিধি দলের সঙ্গে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় মূলত ভারতের মুম্বাই বন্দরের মাধ্যমে রাশিয়াকে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরের সঙ্গে যুক্ত করার রুট তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এসব তথ্য জানিয়েছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে হুমকি দিলেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মহাসচিব মার্ক রুট। স্থানীয় সময় বুধবার তিনি এ হুমকি দেন। ন্যাটো মহাসচিব বলেছেন, ব্রাজিল, চীন এবং ভারতের মতো দেশগুলো যদি রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যায় তবে তারা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞায় পড়তে পারে। একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ না থামালে তাদের উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপরও দ্বিতীয় পর্যায়ে শুল্ক বসানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার সুদূর প্রাচ্যের খবরভস্ক অঞ্চলে একটি MI-8 হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 আরোহী মারা গেছেন। রুশ জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছে, আরোহীদের কেউই বেঁচে নেই। দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইট রেকর্ডার খোঁজা হচ্ছে। খবরভস্ক অঞ্চলের ওখোটস্ক থেকে মাগাদান যাওয়ার পথে হেলিকপ্টারটি রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ওখোটস্ক থেকে 130 কিলোমিটার উত্তর পূর্বে কেপ গাদিকানের কাছে বিধ্বস্ত হেলিকপ্টারটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। ইউক্রেনের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কম থাকলেও ডার্টি বোমা তৈরির সম্ভাবনা রয়েছে, কেননা সেদেশে প্রচুর পরিমাণে পারমাণবিক বর্জ্য আছে। রুশ বার্তা সংস্থা তাসকে কথা বলেছেন ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রী নিকোলে আজারভ। 2010 থেকে 2014 সাল পর্যন্ত ইউক্রেনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তার মতে পারমাণবিক অস্ত্র তৈরির বিকল্প হিসেবে কিয়েভ সরকার ডার্টি বোমা তৈরি করতে পারে। পারমাণবিক জ্বালানির বর্জ্য দিয়ে এটা করা সম্ভব। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান তার নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি দলের নাম ঘোষণা করেন। তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। বিবিসির সাবেক সাংবাদিক রেহাম আরও বলেন, তার রাজনৈতিক দলের লক্ষ্য পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সাংবাদিকতার সুবাদে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। 2015 সালের জানুয়ারিতে তারা বিয়ে করেন, কিন্তু 10 মাসের বেশি সেই বিয়ে টেকেনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।